আমি জানি না শেষ কবে আমি হেসেছিলাম গলা খুলে। কোনো ক্যামেরার জন্য না, কোনো বিজনেস মিটিংয়ের জন্য না, শুধু নিজের জন্য। জানি না শেষ কবে নিজের বুকের ভেতরে বাঁচতে থাকা সুরগুলোকে মুক্তি দিয়েছিলাম। ওরা অনেক দিন ধরে বন্দি, অনেক দিন খাঁচার মধ্যে কাঁপতে থাকা একটা পাখির মতো, যার ডানা আছে কিন্তু উঠতে পারে না। সবাই ভাবে আমার জীবনটা পারফেক্ট। অভিরায়। সিটি সেন্টারের সবচেয়ে দামি বিলবোর্ডে আমার ছবি থাকে। 5 স্টার হোটেলের করিডোরে যখন হাঁটি, লোকেরা নিচু গলায় বলে, এই ছেলেটা না মাত্র 26 বছরে বাবার সাম্রাজ্য আগলেছে। আমি হেসে ফেলি, অভ্যস্ত এই কপড়ে ঠাসি। ঠোঁটের কোণে সামান্য বাঁক, চোখে কৃত্রিম ঝলক। কিন্তু কেউ জানে না আমি আসলে কাদের আগলে রাখি। একটা কারখানা, কয়েকটা শেয়ার মার্কেট, নাকি আমার ভেতরের সে ছেলেটা যে একদিন একটা গানের খাতা বুকে জড়িয়ে ঘুমাতো। আমি গান ভালোবাসতাম না, বাঁচতাম না, বাঁচতাম। জেগে উঠে প্রথম যেটা করতাম সেটা ছিল গলার সাধনা। মাঝে মাঝে স্কুল যাওয়ার সময়ও সুর মাথায় ঘুরতো। ট্রাফিক সিগন্যালের শব্দ আমি তানপুরার মতো শুনতাম। আমার বাবা অর্ণব রায়, শহরের এক কিংবদন্তি ব্যবসায়ী। সফলতা তার শিরায় শিরায়, কিন্তু শিল্প না, সেটা ছিল শুধু আমার। তিনি সেটা জানতেন, তবু কোনোদিন বাধা দেননি। শখ কর অভি, কিন্তু জীবন শখে চলে না। একদিন বলেছিলেন। আমি ভেবেছিলাম আমি দুটোই সামলাতে পারবো। বাবা সামলাবেন ব্যবসা, আমি সামলাবো গান। আমার স্বপ্নের মতোই ছিল সেই দিনগুলো। বাড়ির ছাদে বসে রেওয়াজ। টিচার আসতেন সপ্তাহে 3 দিন, আর বাবার চোখে একটা মৃদু গর্ব। কিন্তু সব স্বপ্নের মতোই আমারটাও একদিন ভেঙে গেল। ঠিক আমার 18 বছরের জন্মদিনের 1 সপ্তাহ পর রাত 3টায় মায়ের কান্নায় ঘুম ভেঙেছিল আমার। বাবা আর নেই। স্ট্রোক। একটা শব্দ, একটা নিস্তব্ধ বিস্ফোরণ। আমার জীবনের সব গানের নোট সেদিন তালতলায় ভেঙে গেছিল। সেই সকাল থেকেই আমি শুধু অভিনয়, আমি অর্ণব রায়ের ছেলে, আর এখান থেকেই তার ব্যবসায়ের একমাত্র উত্তরাধিকারী। মনে আছে সেদিন বিকেলেই বাবার ডেস্কে বসে প্রথম সাইন করেছিলাম একটা পেপারে। কোনো গান গাইনি, কোনো রেওয়াজ করিনি, শুধু সেই হিসাব, বোর্ড মিটিং, মার্কেট স্ট্যাটাস। প্রথমবার বুঝলাম গলার সুর নাকি কাগজে আসে না, যখন হিসাবের কাগজে লস লেখা থাকে। তারপর 8 বছর কেটে গেছে। আমি অভিরায়, সফল ব্যবসায়ী, শহরের সবচেয়ে বড় কোম্পানির সিইও। কিন্তু গভীর রাতে যখন অফিসের সব আলো নিভে যায়, আর আমি যখন নিজের কেবিনে একা থাকি, তখন কেউ জানে না আমি আসলে কি শুনি। নিজের ভেতরের সেই ছেলেটার কান্না, নাকি সেই পুরনো পিয়ানোর আওয়াজ, যেটা এখন ধুলো জমে পড়ে আছে আমাদের বাড়ির গেস্ট রুমের কোণে। আমি আজও জানি না আমার গলায় এখন গান আছে কিনা, তবে আমি এইটুকু জানি, আমি আর বেশি দিন এই কাজের দুনিয়ার মধ্যেই নিজের সুরগুলোকে আটকে রাখতে পারছি না। শুধু জানি রাত যত গভীর হয়, এই শহরের আলো যত নিভে যায়, আমার ভেতরের একটা সুর তখন জেগে ওঠে। কেউ শুনতে পায় না, শুধু আমি শুনি। হঠাৎ জানলার পথে একটু তুললে মনে হয় যেন ওর সঙ্গেই বাজছে তানপুরা। গাড়ির হর্ন আজকাল সুরের মতো মনে হয়। সেদিন রাত 12টা, সবাই অফিস থেকে চলে গেছে। আমি একা বসে আছি নিজের কেবিনে। সামনে আমার বাবার ছবি, কাঠের ফ্রেমে, সেই গম্ভীর দৃঢ় চেহারা। আমি চোখ নামিয়ে নিলাম। বাবার দিকে তাকালে আজকাল আর আগের মতো কিছু অনুভব হয় না, না ভালোবাসা, না ঘৃণা, শুধু একটা বোঝা, যেটা আমি চুপচাপ কাঁধে বয়ে চলেছি 8 বছর ধরে। আমি উঠে দাঁড়ালাম, হাতে বাঁধা এখনো দামি ঘড়ি, কিন্তু মনে হলো আমার কবজিতে যেন বাধা পড়ে আছে সময়ের শিকলে। চুপচাপ লিফট ডেকে নিচে নেমে এলাম। ড্রাইভার নেই, গাড়ির দরজা নিজেই খুললাম। আজ আর বাড়ি ফিরবো না, আজ ফিরবো সেই জায়গায় যেখানে আমি শেষবার গিয়েছিলাম। আমার পুরনো বাড়ি। গেস্ট রুমে রাখা আছে একটা পিয়ানো, ধুলো জমে আছে একটা খোলা জানলা, অন্ধকার ঘরে মাটির গন্ধ, আর একটা কাঠের চেয়ার। সবকিছু যেন সেই আগের মতোই আছে, শুধু আমি আর সেই অভিনয়। আমি চেয়ারে বসলাম, আঙুলগুলো এগিয়ে গেল পিয়ানোর বেলায়। হাত পড়তেই ধুলো উড়ে উঠল। তার মধ্যে একটা পুরনো গন্ধ, পুরনো দিন, পুরনো সুর। প্রথমে কিছুই বাজাতে পারলাম না, হাত কাঁপছে, সুর কেমন এলোমেলো লাগছে। নিজেকে একবার আয়নায় দেখলাম, চোখে ক্লান্তি, মুখে একটা অচেনা শূন্যতা।
তবু আমি আবার চেষ্টা করলাম। সা রে গা মা। ভাঙা গলা, ভয়েস আর আগের মতো নেই, মাঝে মাঝে ফেটে যাচ্ছে, কিন্তু কিছু একটা ভেতর থেকে বলছে থেমো না। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। আমি চমকে উঠলাম। মা। মা দাঁড়িয়ে আছেন চুপচাপ, চোখে জল নেই, অভিমান নেই, শুধু একরাশ ভয়। তুই আবার শুরু করেছিস? আমি কিছু বললাম না, চুপচাপ তাকিয়ে রইলাম তার দিকে। তুই জানিস না তোর বাবা গানের জগৎটাকে কতটা ভয় পেত? ওটা তোর মতো লোকেদের জন্য নয় অভি। এই লাইনে গেলে কেউ পাশে থাকবে না, লোকে হাসবে, বলবে টাকার জোরে গান গাইছে, প্রতিভা নেই, আত্মা নেই। আমি উঠে দাঁড়ালাম। মা, আমি আর কাউকে কিছু বোঝাতে চাই না, আমি শুধু নিজেকে বোঝাতে চাই যে আমার স্বপ্ন এখনো বেঁচে আছে, এখনো আমার গলায় একটা গান আছে যেটা আমি শুধু নিজের জন্য গাইবো। মা কিছু বললেন না, চুপচাপ ঘুরে চলে গেলেন। দরজা আবার বন্ধ হয়ে গেল। আমি জানি আমি এখনো গায়ক নই, এখনো আমি কারো প্লেলিস্টে আসবো না, কিন্তু আজ রাত থেকে আমি আবারও রেওয়াজ শুরু করব। কারণ একটা সুর এখনো বাজছে, শুধু আমার জন্যই। আমি বুঝে গেছিলাম গলা ভাঙলেও ভেতর থেকে কিছু একটা ধীরে ধীরে জেগে উঠছে। প্রতিদিন রাত 12টার পর আমি রেওয়াজ করতাম, পিয়ানো, জানলার হাওয়া আর আমার কাপা গলা। প্রথম কয়েক রাত কিছুই গুছিয়ে উঠতো না, কখনো সা ঠিক হতো না, কখনো নিঃশ্বাস কেটে যেত। মাঝে মাঝে মনে হতো আমি ব্যর্থ, আর নিজেকেই বলতাম বড়লোক ছেলের গলায় ট্যালেন্ট থাকবে এমনটা কি কেউ ধরে নেয়? তবু থামিনি। 3 সপ্তাহের মধ্যে গলা একটু একটু করে ফেরত আসছিল, পুরনোর মতো নয়, কিন্তু একটা নতুন রং পাচ্ছিল যেন। সেই অভি যে একদিন বাবার ছায়ায় দাঁড়িয়ে গাইতো, আজ তার ছায়া ছাড়িয়ে নিজের গলা খুঁজছে। এক রাত আমি সিদ্ধান্ত নিলাম একটা গান রেকর্ড করব। না, নিজের নাম দিয়ে নয়। অভিনয় নামে গান আপলোড করলে তো লোকেরা বলবে এ তো টাকার জোরে সব করেছে, স্টুডিও সেট আপ কিনে নিয়েছে, গলা কোথায়? আমি চাইনি নাম দিয়ে বিচার হোক, আমি চেয়েছিলাম শুধু গানটা শুনে কেউ বলুক এই ছেলেটার গলায় কিছু আছে। তাই একটা নতুন নাম বেছে নিয়েছিলাম, ব্লু স্টার। কে জানবে এই ব্লু স্টার মানে অভিরায়? কে জানবে এই গানের পেছনে এক ব্যস্ত ব্যবসায়ীর কত রাতের কান্না লুকিয়ে আছে? গানটা রেকর্ড করলাম নিজের ঘরে, ফোনের ভয়েস রেকর্ডারেই। কোনো স্পেশাল ইফেক্ট না, কোনো ব্যাকিং ট্র্যাক না, শুধু সোজাসাপটা একটা মেলোডি যেটা আমার বুকের ভেতরে বহুদিন ধরে চেপেছিল। গানটার নাম দিলাম না বলা কিছু কথা। পরের দিন ভোরবেলায় সেটি একটা অনামী ইউটিউব চ্যানেলে আপলোড করলাম। না প্রমোশন, না শেয়ার, না লাইকের আশায় কিছু, শুধু একটা বোতাম টিপে পাবলিশ। বোতাম টেপার পর মনটা কেমন অদ্ভুত হালকা লাগলো, যেন এতদিন পর নিজের বুকের ভেতরে জমে থাকা শব্দগুলোকে মুক্তি দিলাম। দুপুরে অফিসে গিয়ে সবার মুখের দিকে তাকালাম। কে জানি কেউ কি শুনেছে গানটা? না, কেউ না। তবে রাত 10টার পর ফোনে একটা নোটিফিকেশন এলো, ব্লু স্টার ইওর ভিডিও গ্রোথ 370 ভিউজ। 370 জন! আমি অবাক হয়ে গেলাম। আমি তো কাউকে বলিনি, কেউ জানেও না আমি কে। তবুও 370 জন মানুষ সেই গানটা শুনেছে। তার মধ্যে একজন কমেন্ট করেছে, তোমার গলায় খুব কষ্টর ছায়া আছে, তুমি কে? আমার চোখে জল এসে গেল। না, এটা শুধু গান নয়, এটা আমার প্রথম চিৎকার, আমার প্রথম মুক্তি। আমি জানতাম না এই কমেন্টটা আমার জীবনের সবচেয়ে কঠিন সাহসটাকে ফিরিয়ে দেবে। কারণ পরের দিন ভোরে আমি জানতাম আমি আবার গান গাইবো। এবার থামার জন্য নয়, থাকবার জন্য। যেদিন প্রথম 370 জন মানুষ আমার গাওয়া গান শুনেছিল, সেদিন রাতেও আমি ভাবিনি সত্যি করে কেউ শুনবে আমার ভাঙা গলা। সেই গলায় এত কান্না যে নিজে শুনলেই বুক ধড়ফড় করে। তবে তৃতীয় দিনের মাথায় যেটা ঘটলো তা আমার জীবনের সবচেয়ে অবাস্তব সকাল ছিল। কি হয়েছিল অভিনয়ের সঙ্গে? সে কি আদৌ গায়ক হয়ে উঠতে পেরেছে? জানতে দেখুন পর্ব 2।